ডিস্ট্রিক্ট ডিবেট এবার পশ্চিম মেদিনীপুর। ঘুরতে ঘুরতে চলে তো এলাম, কিন্তু আমি এই শহর দিয়ে যাওয়ার সময় ভাবছি এখন পশ্চিম মেদিনীপুরের পলিটিক্যাল ক্যারেক্টারটা কি। দেখো, পলিটিক্যাল ক্যারেক্টার বলার আগে দেখো, অনেক দিন বাদে আমি শহরে এলাম, মেদিনীপুর টাউনে। আমার কিন্তু প্রথমেই মনে পড়লো একটা ঐতিহাসিক জায়গা, সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমস্ত সশস্ত্র সংগ্রাম এখান থেকে সংগঠিত হয়েছে। তো পলিটিক্যাল ক্যারেক্টার এখানে হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল? কিসের কানাকানি, কিসের ফিসফাস, এটা তো একটুখানি তদন্ত করতে হচ্ছে পিউ। একদম, আমার মনে হয় এখানকার পলিটিশিয়ানদের সঙ্গে আমাদের কথা বলা দরকার, আর বিদ্যজোড়েদের সঙ্গে। তাহলে এখানকার পলিটিশিয়ানদের সঙ্গে জমে উঠুক তর্ক দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। নমস্কার, শুরু করছি দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। আমরা আজকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে কি নিয়ে কথা বলবো অনির্বাণ? কি কানাকানি আজ মেদিনীপুরে? কানাকানি, ভোটের ইস্যু, কাটমানি। আশ্চর্য, মেদিনীপুরের মতো একটা ঐতিহ্যশালী শহরে এসে কাটমানি নিয়ে কথা বলতে হবে। চলুন কথা হোক তাহলে। আগে পরিচয় সারি। একেবারে ডান দিকে আমার রয়েছেন রমা প্রসাদ গিরি, বিজেপির জেলা সহ সভাপতি। তার ঠিক পাশে মাঝখানে রয়েছেন অপূর্ব চক্রবর্তী, আইনজীবী। তার পাশে রয়েছেন মোহাম্মদ সাইফুল, প্রদেশ কংগ্রেসের সদস্য। আমার ঠিক বাঁদিকে রয়েছেন নির্মাল্য চক্রবর্তী, টিএমসি ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট। ঠিক তারপরে রয়েছেন চন্দন বোস, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের জেলা সম্পাদক। এবং একদম বাঁদিকে রয়েছেন শ্রী তাপস সিনহা, সিপিএম স্টেট কমিটি মেম্বার। তাহলে শুরু করা যাক দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। একদম, ডিস্ট্রিক্ট ডিবেটে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি। আমি রমা প্রসাদ বাবুকে দিয়ে শুরু করতে চাই। রমা প্রসাদ বাবু, আমার নিজেরই অদ্ভুত লাগছে, মেদিনীপুরের মতো একটা শহর, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কাটমানি, যেদিকে তাকাচ্ছি, যেদিকে কথা বলছি, ফিসফিস গুঞ্জন শুধু কাটমানি নিয়ে। এটা কি? দেখুন, আজকে আপনি মনে করছেন কাটমানি নিয়ে একটা আলোচনা করা দরকার, কিন্তু এই কাটমানির গুঞ্জন নয়, এই কাটমানি নেওয়া হচ্ছে, এটা সবাই জানতো। একমাত্র এটা তৃণমূলের লোকেরা জানে না, আর সবাই জানে। এই যে কাটমানি নেওয়া হচ্ছে, আজকে যে ডিবেট নিয়ে আপনারা কথা বলছেন, দেব যেটা বলছে, দেবের লোকেরা সারাদিন কাটমানি তুলছে, এটা তার সবাই বলে। আবার শঙ্কর দোলাই যিনি অভিযোগ করছেন, তিনিও কাটমানি তুলছেন, এটাও সবাই বলে। ফলে তৃণমূলের লোকেরা কাটমানি তুলবে, এটা ধ্রুব সত্য। এ নিয়ে কোনো বিভেদ হতেই পারে না। তৃণমূল আর কাটমানি তার সমার্থক শব্দ আজকের দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে। সব থেকে যেটা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সন্দেশখালিতে দেখুন, মানুষ সেখানে, আমাদের নারী শক্তিকে আমরা আপনাদের মাধ্যমে প্রণাম জানাই, যারা আজকের দিনে দাঁড়িয়ে 1000 টাকার ভাতাকে পরিত্যাগ করেছে। সব থেকে বেটার, আপনি দিদি একজন মহিলা, বলুন আজকে যে মহিলারা বলছে আমাদের রাতের পর রাত তুলে নিয়ে যাওয়া হয়, বাছা হয়, চেনাই শব্দ, এটা কোনোদিন আমি ভাবছিলাম যে চেনাই শব্দটা কি, পরে ভাবলাম এটা কি চিকন শব্দ, তার থেকে নাকি ওরা বলে চেনাই শব্দ। ভদ্র মহিলার নামে এরকম তারা উক্তি করে, তারপরে নিয়ে গিয়ে রাতের পর রাত ভোগ করে, মনোরঞ্জন করে তাদের। প্রত্যেক মহিলা আজকের দিনে দাঁড়িয়ে সেখানে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদটা দেখবেন দিকে দিকে আরম্ভ হবে পশ্চিমবাংলা। এই পরিস্থিতি আজকে তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে আছে, এবং মানুষ প্রত্যাখ্যান করবে এই ভাতাকে। একদিন এটা এসে দাঁড়াবে যে আমার লড়াইয়ের স্বাধীনতাকে আমাকে দিতে হবে, আমার বাক স্বাধীনতা আমার চাই। বলুন তো, পুলিশ কেন ওখানে সন্দেশখালিতে কোনো ব্যবস্থা নিল না? আজকে 144 ধারা, আজকে বলছেন আপনারা, আজকে এখন কোনো সন্দেশখালি নিয়ে বলুন কলকাতার রাজপথে কোনো মিটিং হয়েছে, মিছিল হয়েছে? কোনো বুদ্ধিজীবী আজকে দাঁড়িয়ে বলছেন যে এটার বিরোধিতা করছেন? কোনো মহিলা বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে আর এর বিরোধিতা করছেন? কেন করবেন না আজকে দাঁড়িয়ে? একজন মহিলা, তিনি, যারা মহিলারা অভিযোগ করছেন যে আমাদের দিনের পর দিন, রাতের পর রাত নিগ্রহ করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কেন হবে না? 100 টাকা সময় শেষ। আমার ঠিক বাঁদিকেই আমি আছেন তৃণমূলের নির্মাল্য চক্রবর্তী। আপনার পার্টি, রমাপ্রসাদ বাবু যা বলছেন, কাটমানির পার্টি হয়ে গেছে, কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলা স্বাধীনতা সংগ্রামীদের আঁতুর ঘর ছিল। ভারতবর্ষ যখন ইংরেজ দ্বারা পরাধীন, তখন তাদের বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা, সেটা বাংলা থেকে জন্ম নিয়েছিল। এটা শহীদ ক্ষুদিরাম বসুর, বিদ্যাসাগরের, মাতঙ্গিনী হাজরার মাতৃভূমি। এবং আমাদের এই জেলায় প্রথম যিনি রাজনৈতিকভাবে কাটমানি থেকে শুরু করে কলঙ্কিত করার চেষ্টা করেছিলেন, তার নাম শুভেন্দু অধিকারী। এবং যিনি বর্তমানে, আমরা
টিভিতেও দেখেছি, আপনাদের বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে তাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে, এবং তার বিরুদ্ধে না ইডি গেছে না সিবিআই গেছে, কারণ বিজেপি ওয়াশিং মেশিন পার্টি। সেখানে যারা যাবে কালো জামা পরে, তারা সাদা জামা পরে বেরোবে। এবং রমাপ্রসাদ গিরি সহ যারা শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে গেছে, তাদের তৃণমূলে থেকে আর পাওয়ার কিছু ছিল না, সর্বকিছু নিয়েছে। এবং তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর পরিবারে দুটো এমপি, একটা চেয়ারম্যান, নিজে মন্ত্রী, পুরো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে আজকে গরু চোরের সবচেয়ে বড় নায়কের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যখন তিনি মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তৃণমূলের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার কারণ কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তার যখন মুখোশটা ধীরে ধীরে জানতে পারলো, তার সত্যতারা জানতে পেরেছে, তখন তাকে বাধ্য হয়েছে তৃণমূল ছাড়তে থাকে, এবং তার কালো টাকা বিজেপিতে গেলে বেঁচে থাকবে সেই কারণে যেতে হয়েছে। আরেকটা কথা বলেও, যেটা কন্যাশ্রী এবং রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কথাটা তিনি বললেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ইন্ডিয়া পাকিস্তানের খেলা যখন হয় না, তখন ইন্ডিয়া যদি জিতে যায়, পাকিস্তান যদি হেরে যায়, পাকিস্তানের টিভি ভেঙে দেয়। আগামী দিনে দিন আসছে পশ্চিমবঙ্গে মহিলারা বাড়িতে মুখ্যমন্ত্রীর এগেনস্টে টিভিতে যদি কুরুচিকর মন্তব্য শোনে, বাড়ির মহিলারা টিভি ভেঙে দেবে। তার কারণ আজকের দিনে এই মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলা শুধু না, আসবো আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের কথা আসবো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, এলাকায় যিনি বিদ্বজ্জন হিসেবেই পরিচিত, যার বুদ্ধি বিবেচনার উপর সাধারণ মানুষ ভরসা করেন, সেই অপূর্ব বাবু। কি মনে হচ্ছে কাটমানি ইস্যু? নমস্কার। কাটমানি হিসেবে দেখার আগে আমাকে বলতে হবে যে আমি একজন পশ্চিম মেদিনীপুর জেলার একজন প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। প্রতিনিধি হিসাবে আমি যখন দেখতে পাই যে মেদিনীপুর শহর বিপ্লবীদের ধাত্রীভূমি ছিল, যেখানে তাদের ক্যারিয়ার, তাদের যৌবন সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন দেশের জন্য। আজকে বর্তমানে সমস্ত নেতাদের, সব দলেরই কথা বলছি, নাম ধরতে বলবেন না, সব দলেরই বলছি, প্রতিটা মুহূর্তে ইঞ্চিতে পয়সা না দিলে কোনো কাজ হয় না। সব দল যারা এখন সত্তাতে আছে এবং সত্তাতে এখন নেই। আজকে নির্মল্যবাবু যেটা বললেন সেটাও কিন্তু সত্যি কথা। না, আপনি বাড়িতে স্বাস্থ্যসাথী না, না, আমি স্বাস্থ্যসাথী করিনি দাদা। স্বাস্থ্যসাথী আমার নয়, প্রত্যেককে বলতে দিন, আমরা তারপর আসবো। স্বাস্থ্যসাথী আমার নয়। আমি নিরপেক্ষ হিসাবে আজকে সাধারণ পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধি হিসাবে বলছি, সব দলের প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে টাকা না দিলে, কাটমানি না দিলে, সেটা আগেও ছিল, এখনো আছে, এবং ডান বাম সমস্ত দলের ক্ষেত্রে যেখানে যারা সত্তায় আছে, পয়সা না দিলে হয় না। আমাদের এখানে একটা খুব প্রচলিত ওয়ার্ড আছে, ডব্লিউ, কম্পিউটার স্কলিং করুন ওয়েস্ট বেঙ্গল সবার শেষে, তারপরে আসে মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর। এখানে এলেই, গঙ্গার এই পারে এলেই সব কিছু উল্টো হয়ে যায়। এখানে এলে এখানে কেউ নজরদারি করার ব্যবস্থা নেই, এখানে কেউ বলিষ্ঠ পদক্ষেপ নেবার কেউ নেই, এখানে আওয়াজ শোনার কেউ নেই। তার ফলে সমস্ত নেতারা এখানে জনে জনে যে যেখানে আছে সেখানে বাঁশবনে শেয়াল রাজার মতো সেখানে কাটমানি চালিয়ে যাচ্ছেন। সে ছোট্ট প্রান্তেই বলুন, বিভিন্ন জায়গায় বলুন, একটা রাস্তা হবে 4 কিলোমিটার, সেটা 4 ভাগে ভাগ হচ্ছে যাতে না টেন্ডার দিতে হয়। আপনি দেখতে চান একটা পুকুর 6 বার খোঁড়া হয়েছে, সেখানে স্ল্যাব লাগানো হয়েছে 4 বার, বন্ধ হচ্ছে, নিজের জমি নয় অন্যের জমিতেও চালিয়ে যাচ্ছে। এই জিনিস চলছে, এটা আগেও হতো, সেটা অর্গানাইজড ভাবে, এখন এটা ব্যক্তিগতভাবে চলছে কাটমানিটা নেওয়া। আগে হতো কি, সিপিএম এর সময় হতো কি, যেটা পার্টি নেবে, ব্যক্তিগতভাবে মারতে পারতো না, কারণ তাদেরকে চলে যেতে হতো। আর এখন যে যেখানে আছে সে সেখানে মারছে। সময় শেষ। এরপরের বক্তা চন্দন বসু। আপনাদের কি কাটমানি দিয়ে ব্যবসা করতে হয়? ভারতের সমাজ ব্যবস্থা যে পিরামিড, সেই পিরামিডটা ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দুর্নীতিগ্রস্ত, একবারে সিংহ থেকে পিপিলিকা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। তা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামাজিক দিক থেকে যে অবক্ষয় হয়েছে, সেখানে দুর্নীতিটা কিন্তু প্রধান ইস্যু নয়, আরও অনেক ইস্যু আছে, আনএমপ্লয়মেন্ট আছে, দারিদ্র দূরীকরণ আছে, এই ইস্যুগুলো কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। আর সামাজিক ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কন্যাদায়গ্রস্ত পিতা ঘটককে জিজ্ঞেস করেন যে পাত্র বেতন ছাড়া উপরি পায় কতটা,
অর্থাৎ দুর্নীতিটা সামাজিক দিক থেকেও গ্রহণযোগ্য হয়ে গেছে। আর ভোটারদের অবস্থা হয়েছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরা সেই পরিস্থিতির মধ্যেই আছি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সামাজিকভাবে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তো অনেকেই আছেন, তারা বলবেন। আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রি আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির থেকে কিছুটা হয়তো উন্নতি হয়েছে। তো বড় ইন্ডাস্ট্রি না থাকার জন্য আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু তো বটেই, যদিও এই পশ্চিম মেদিনীপুরের প্রসপেক্ট একটা কিন্তু খুব উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পশ্চিম মেদিনীপুর অনেক এগিয়ে আছে। তা আশা করব যে আগামী দিনে পশ্চিম মেদিনীপুর আরও অনেক বেশি কর্মসংস্থান হবে, আরও অনেক বেশি উন্নতি হবে। আর পশ্চিম মেদিনীপুর কেন, অবিভক্ত মেদিনীপুর, অগ্নিযুগে যে সমস্ত বিপ্লবী যারা ছিলেন এই মেদিনীপুর থেকে কিন্তু বিপ্লব শুরু হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিম মেদিনীপুরের পার্সপেক্টে আমরা কিছুটা শান্তিপূর্ণ, মানুষ যারা আছেন শান্তিপূর্ণ। আমরা আসবো চন্দনবাবু, 2 মিনিট শেষ। পিউ পরের বক্তা কংগ্রেসের মোহাম্মদ সাইফুল। পশ্চিম মেদিনীপুরে চন্দনবাবু যেটা বললেন, প্রকৃত সমস্যা অনেকগুলাই লুকিয়ে আছে। যেমন ঘাটাল মাস্টার প্ল্যান, আমরা প্রত্যেকবারে ভোট এলে খালি শুনি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 8টা ব্লকের প্রায় 8 থেকে 10 লাখ মানুষ, আপনারা টিভিতেও দেখেন, দোতলা 3তলা বাড়ি ভেসে যাচ্ছে, বন্যায় ভেসে চলে যাচ্ছে। ত্রাণ দেওয়া হচ্ছে, কে শাড়ি তুলে, কেউ একটু করে নাটক করে ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে চলে গেল। কিন্তু যাদের সমস্যা, সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে থেকে গেছে। কেন্দ্র রাজ্যের দিকে ঠেলছে, রাজ্য কেন্দ্রের দিকে ঠেলছে। কেন্দ্রে যে সরকার আছে সে বলছে ও করেনি, এ বলছে ও করেনি, কিন্তু যৌথভাবে প্রজেক্টটা হওয়ার কথা, কিন্তু তাদের কথা কেউ ভাবছে না। এইখানে যে যুব সমাজ বসে আছে প্রত্যেকেই বেকার, একজনও, সে শাসক দল হোক বিরোধী দল হোক, সবাই বেকার, কর্মসংস্থানহীন। এবং মেদিনীপুরের বুকে আশ্চর্য হয়ে যাবেন, বিপ্লবের যেখানে পীঠস্থান, এখানে জুয়া, সাট্টা, গাঁজা, মদ, চরস সব বিক্রি হচ্ছে। পাতা বলে একটা জিনিস বিক্রি হয়, যেটা ব্রাউন সুগার বলে, মেদিনীপুরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এখানে কেউ অস্বীকার করতে পারবে না, থানায় অ্যারেস্ট করে নিয়ে গেলে তাকে ছেড়ে দিতে হয়। সে যদি নেশা না করে, সে মাথা ঠুকে দেওয়ালে, সে নিজেকে আত্মহত্যা করে নেবে। এই রকম পর্যায়ে মেদিনীপুরের যুব সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আর কাটমানি প্রসঙ্গে যেটা বললেন, সেখানে আমাদের জেলারই 2-3 দিন আগে একটা ঘটনা, মন্ত্রী মানস ভূঁইয়া মঞ্চে এসপি এবং ডিএম দুজনকেই বসিয়ে রেখে বলছিলেন, আমি সেই সব নেতাদের কাছে বলে দিচ্ছি যারা সরকারি প্রকল্প নেবে এবং রাত্রেবেলায় বাড়িতে গিয়ে কড়া নাড়বে যে আমাকে কাটমানিটা দিতে হবে, তাদেরকে কিন্তু আমি জেলে ঢুকিয়ে দেবো। এটা মানস ভূঁইয়ার কথা। তার মানে মানস ভূঁইয়া মন্ত্রী হয়ে তিনি সবঙ্গে নেতাদের উদ্দেশ্যে বলছেন এবং এসপি ডিএম এর মাঝখানে দাঁড়িয়ে। তার মানে কাটমানিটা, দুর্নীতিটা কোন জায়গায়? ইন্দিরা আবাসের বাড়ি পাইয়ে দিলে 10,000 কি 20,000 দিতে হবে, কোনো ভাতা পাইয়ে দিলে তাকে 10,000 দিতে হবে, কাউকে একটা সামান্য সার্টিফিকেট দিতে গেলে টাকা দিতে হবে। এগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমাদের উকিলবাবু যেটা বলছিলেন, যেটা আগে কোনো অর্গানাইজ ভাবে হতো, এখন ব্যক্তিগতভাবে যে যা পারে লুটে নিচ্ছে। এ পর্যায়ের শেষ বক্তা সিপিএম এর তাপস সিনহা। মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী এই জেলায় আজকে TV9 বাংলার দ্য ডিস্ট্রিক্ট ডিবেট, এই ডিবেটের মূল বিষয় পিউ এবং অনির্বাণদা বলেছেন যে কাটমানি। এখন আমাদের দুর্ভাগ্য যে আমরা সরকার একটা নির্বাচিত করি কেন? মানুষের রুটি রুজি এই সমস্যাগুলো সমাধান করার জন্য, স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। 2011 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কি গোটা রাজ্যে কাটমানিটা, তোলাবাজিটা একটা প্রতিষ্ঠানিক রূপ নিয়ে নিচ্ছে। কোনো একটা কাজ আপনি কাটমানি না দিয়ে করতে পারবেন না। আমি এখানে যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে বলবো, আপনারা এই শোয়ের পরে একটু সমীক্ষা করতে বেরোবেন। কোনো পানের দোকান, কোনো চায়ের দোকান, সব রাস্তার উপরে যারা সবজি বিক্রি করছে তারা কত টাকা দিয়ে তাদের ওই দোকানটা করতে হয়েছে। আজকে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড কাটমানি চলছে, গোটা রাজ্য জুড়ে যারা কাটমানি তুলছে। আমরা দেখলাম একবার যখন 2টো গুন্ডাকে পুলিশ গ্রেপ্তার করলো, মুখ্যমন্ত্রী থানায় দৌড়ে গেলেন। ভারতবর্ষে এই দৃষ্টান্ত নেই। উনি বেরিয়ে বললেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডারা কেন লকআপে থাকবে, ওরা বাইরে থাকবে। এখন গুন্ডারা ওনাকে কন্ট্রোল করছে। তাই শেখ শাহজাহান, আজকে উনি বলছেন কি শাহজাহান জনপ্রিয় মানুষ, যে গোটা এলাকায় এত অত্যাচার চালিয়ে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ করেছে, মা বোনেদের ইজ্জত নষ্ট করেছে, মুখ্যমন্ত্রীর নজরে সে জনপ্রিয় ব্যক্তি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা এখানে আলোচনা হচ্ছে যে কাটমানি সমস্ত ক্ষেত্রে, আর জিন্দাল চলে গেল কেন? আমার মেদিনীপুর জেলার চেহারাটা বদলে যেত এই পশ্চিম মেদিনীপুরের ঢিলছড়া দূরত্বে। জিন্দাল কেন? জিন্দাল ছিল এই সরকার আসার পর্যন্ত, কিন্তু তৃণমূল নেতৃত্বের শাসক দলের কাটমানির চাপে
তাকে প্রকল্প অনেকটা এগিয়ে দেওয়ার পরে তাকে চলে যেতে হলো। এটা চন্দন দ্বারা স্বীকার করবেন, এখানকার চেম্বার অফ কমার্স স্বীকার করবেন। হাজার হাজার ছেলে মেয়েকে আজকে বেকার থাকতে হতো না, জিন্দাল চলে যেতে হলো, তাকে কাজ করতে সে পারলো না। একটা সিমেন্ট এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা করার কথা ছিল, আর যেটা টাকা নেওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন খবর কাগজে জড়িয়ে তার টাকা নিয়েছে তা না। ওই সময় তৃণমূলের এক ঝাঁক নেতাকে আমরা টিভিতে দেখেছি, বারবার TV9-এ দেখানো হয়েছে, কেউ তোয়ালাতে, কেউ টাকা খবর কাগজে মুড়ে টাকা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন কি, জানলে ওদেরকে টিকিট দিতাম না। যখন ইন্টারন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরিতে প্রমাণিত হয়ে গেল ওই ভিডিও, তখন তারপরে দেখলাম যে সত্য টাকা নেওয়া হয়েছে, কিন্তু তারপরে তারা মন্ত্রী হয়ে গেছে। তাপসবাবু, আপনার সময় শেষ। নির্মাল্যবাবু, তৃণমূলের নির্মাল্যবাবু, স্টেট স্পন্সার্ড কাটমানি রেজিম, মানে স্টেট গভর্নমেন্ট একটা রেজিম চালাচ্ছে, এনারা যা বলছেন তাই কি? দেখুন, যারা মেদিনীপুরে জন্মেছে, যাদের মাতৃভূমি মেদিনীপুর, কোনো এক মিডিয়া এসে এখানে সবাই মেদিনীপুরের লোক আছে, যারা নিজের মাতৃভূমির নিন্দা করতে পারে তারা সবার নিন্দা করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জেলার কথা যখন বললেন, একটা প্রসঙ্গ এবং তথ্য দিই সরকারি। আমার জেলাতে লাস্ট 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত এখানের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে যারা, সেই সংখ্যাটা হচ্ছে 10,52,000। এটা পশ্চিম মেদিনীপুর। আমার জেলাতে কন্যাশ্রী পেয়েছে বোনেরা, তার সংখ্যাটা হচ্ছে 17 লক্ষ। বিরোধীদের জানা উচিত, আপনাদেরও জানবেন। প্রমাণ হয় না, এটা সরকারি তথ্য। শেষ করি। তার মানে 17 লক্ষ 16 লক্ষ যে ফিগারগুলো বলছি, এরা কাটমানি দিয়ে পেয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার। আপনাকে আরেকটা বলি, কৃষক বন্ধু পেয়েছে প্রায় 9,94,000 কৃষক পরিবার। এটা আমার জেলা শুধু। সারা পশ্চিমবাংলা জুড়ে 2011 সাল থেকে উন্নয়ন যদি হয়ে থাকে প্রকৃত, সেটা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা হয়ে। আমি যেটা বিজেপির প্রতিনিধিকে জিজ্ঞেস করছি, দেখুন কাটমানি ঠিক আছে, আমরা তো শুনছি গত 10 বছর ধরে, 12 বছর ধরে শুনছি, কিন্তু 2016 সালে কেন কাটমানি ইস্যু হলো না? প্রবলভাবে তৃণমূল ফেরত এলো। 2021 সালে কেন কাটমানি দুর্নীতি ইস্যু হলো না? 2016 নয়, 2018 পর থেকে এই জায়গাটা বেশি করে। তার আগে রামরাজ্য ছিল। 2018 পর থেকে এখানে আছেন বণিক সভার সভাপতি আছেন, উনার একটা অফিস উদ্বোধন হয়েছিল এবং সম্ভবত ওটা আমি উদ্বোধন করেছিলাম যখন আমি তৃণমূলে ছিলাম। আজকে ওই ঘরটা আমি সেদিন যাওয়ার পথে ওইখানে দেখছিলাম, ওই ঘরটা আর নেই। তার মানে অবস্থানটা কোথায় চিন্তা করুন। এরা বলছে শিল্প আসছে, তাপসদা একটা কথা বললেন জিন্দাল নেই। আমি বলছি সৌরভ গাঙ্গুলি আসবে বলে বিদেশে গিয়ে অনেক প্রচার করলেন। জিন্দাল করতে সিপিএম কে টাকা দিতে হয়েছে। কোথায় জিন্দাল করতে সিপিএম কে টাকা দিতে হয়েছে। সিপিএম এর আমলে জিন্দাল শুরু হয়নি, তৃণমূল আসার পর জিন্দাল তা স্টার্ট করতে পেরেছে। আমরা তো শিল্প চাই, সৌরভ গাঙ্গুলি কোথায়? আমরা তো শিল্প চাই, সৌরভ গাঙ্গুলি কোথায়? আর শুভেন্দু অধিকারীরা ডাল দিলে অনেকে পাওয়া যায়, পয়েন্ট বেশি পাওয়া যায়, সেখান দিন না, কিন্তু সৌরভকে আলোর পশ্চিম মেদিনীপুর জেলা। আমার প্রশ্ন, আপনারা বলছেন শুভেন্দু অধিকারী, এটা সাধারণভাবে যা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে আচমকা কি এই কালচারটা মেদিনীপুরে, মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার কালচার? দেখতো আগেও একটা টার্ম ছিল, কি করে শুরু হবে? পশ্চিম মেদিনীপুরে প্রাইমারিতে যাদেরকে চাকরি বিক্রি করেছে তার নাম শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে প্রশ্ন করেছি, নির্মাল্য আসবো। শুভেন্দু বাবু যদি এত খারাপ ছিলেন, শুভেন্দু বাবু যেদিন দলত্যাগ করলেন তার আগের দিন পর্যন্ত এরা সবাই তার সঙ্গে অনেকদিন ছবি তুলতেন। তাহলে শুভেন্দু বাবু তখন ভালো ছিলেন? সে তো বিজেপি, শুভেন্দু বাবু বিজেপিতে যেতেই সব কিন্তু শুভেন্দু বাবু তখন ভালো ছিলেন। আচ্ছা চন্দনবাবু, একটা আগের পর্যায়ে আপনি একটা তাপসবাবুর একটা স্টেটমেন্টে আপনি অপোজ করছিলেন যে শালবনী থেকে জিন্দালদের জেলার চলে যাওয়ার দায় তৃণমূল কংগ্রেসের। আপনি বলছেন আমি একটু ডিফার করছি। জেলার পার্সপেক্টে আমি যদি দেখি যে এসডব্লিউর প্রবলেমটা অন্য জায়গায় ছিল, আয়রন ওরের ক্ষেত্রে এবং জলের ক্ষেত্রে তাদের প্রবলেম ছিল। এটা সত্যি কথা যে যদি সত্যি সত্যি একটা মেগা স্টিল প্লান্ট হতো, প্রচুর এমপ্লয়মেন্ট হতো, প্রচুর অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ হতো, এবং বিশেষ করে এমএসএমই 7.5 crores ইন্ডিয়ান পার্সপেক্টে এমএসএমই, যেখানে আপনার 40% অফ দ্য এক্সপোর্ট এমএসএমই করে, 30% এমপ্লয়মেন্ট হয় এমএসএমই থ্রু দিয়ে, 13 কোটি এমপ্লয়মেন্ট হয়
আপনার এমএসএমই থ্রু দিয়ে শুনুন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা রিসেন্ট যে বাজেট, সেই বাজেটে পিএমইজিপির ক্ষেত্রে যে বাজেট যেটা ডিসবার্স হয়েছিল আগে 21,233 কোটি টাকা, সেটা এই বছর 12,462 কোটি টাকা এবছর অ্যালটমেন্ট হয়েছে। যেটা এমএসএমইর ক্ষেত্রে কিন্তু আরও বেশি এই প্রমোশনটা করা উচিত, কি স্টেটের ক্ষেত্রে কি সেন্ট্রালের ক্ষেত্রে। স্টেটের ক্ষেত্রে কিছু কিছু স্কিম যেগুলো অনেক ছোট ব্যবসায়ী তাদের ক্ষেত্রে যেমন উপকার হয়েছে, আবার সেন্ট্রালের ক্ষেত্রে ইসিএলজিএস যে স্কিম যেটা কোভিডের সময় আমরা যে ব্যাংক থেকে একটা এক্সট্রা লোন পেয়েছিলাম সফট ইন্টারেস্ট রেটে, সেটাও কিন্তু উপকার হয়েছে। আমার মনে হয় যে আজকের দিনে সব থেকে বেশি যেটা সব থেকে বেশি আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, বিশেষ করে এমএসএমইর ক্ষেত্রে আরো বেশি এটা প্রমোট করা দরকার। এমএসএমইর ক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেশন, দেখুন ইনারা পদ পান কাটমানি দিয়ে এবং ইনাদের নেতাদের মুখ দিয়ে সেই ভাষাটা বেড়ায়। এরা পৌরসভার চেয়ারম্যান হয় পয়সা দিয়ে, এদের থানায় যারা পুলিশে পোস্টিং হয় তারা পয়সা দিয়ে, এবং এদের যারা যুব সভাপতি হয়, ছাত্র সভাপতি হয়, যারা মাদার সভাপতি হয়, তারা নিজেরাই বলে যে হতে পারে না, সে বলে যে অমুক বাবু অমুককে এত টাকা দিয়েছে, তার পিএকে এত টাকা দিয়েছে, সেই পদটা অধিকার করেছে। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে মানুষ মেদিনীপুরের মানুষ, কিন্তু ওই পয়সা দিয়ে এসছে সেটা মেদিনীপুরের মানুষ ভাবিত নয়। কিন্তু মেদিনীপুরের যে সমস্যা, দেখুন আবাস যোজনার টাকা, ইন্দিরা আবাস যোজনার টাকা 1.5 বছর আগে ঢুকেছিল, বাড়িগুলা নির্মাণ হওয়া শুরু হয়েছিল, বাড়িগুলা ডেমোলিশ করে নতুন করে বাড়ি হয়েছে, লিন্টন লেভেল পর্যন্ত উঠে টাকাটা আটকে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুটো সরকারেরই দলের লোক প্রতিনিধি আছে, এ বলছে ও টাকা দেয়নি, এ বলছে ও টাকা দেয়নি। কিন্তু সাধারণ গরিব মানুষগুলোর মাথার উপরে পাকা বাড়ির ছাদ হবে, মনমোহন সিং এর সরকার, ইউপিএ 2 এর সরকার ভেবেছিল, সেইটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। মানুষগুলো আপনারা কাটমানি প্রদেশ কংগ্রেস তাকে তুলে দিতে চাইছে, একটা সাইনবোর্ড বানিয়ে দিয়েছে কংগ্রেস। এটা তো ঠিক, কাটমানি কালচারের সবচেয়ে বড় ভিকটিম এ রাজ্যে সেই সাধারণ মানুষ, যারা মাথায় ছাদ পান না, যারা 100 দিনের মাটি কেটে হাঁ করে বসে আছেন। আমরা তার জন্য করছি। দায়টা কে নেবে? আপনারা নেবেন? বিজেপি নেবে? মানুষ কেন সাপোর্ট করছে? কে করছে? মানুষের 100 দিনের প্রাপ্য টাকা নেই, আপনাদের লড়াই করছে তৃণমূল কংগ্রেস, বিজেপি তো তাই বিজেপি বলছে। নল বাজাচ্ছে। আমি বলছি টাকার হিসাব দিন, টাকা পেয়ে যাবেন। আরে আপনারা আটকে রেখেছেন, মমতা ব্যানার্জি দিচ্ছেন তো। হিসাব দেবে, সব টাকা পেয়ে যাবে। তাপস তৃণমূল বিজেপির লড়াইটা বেশি না হয় ভালো। একটা অভিযোগ কিন্তু উঠেছে, একটা অভিযোগ কিন্তু উঠেছে যে কাটমানি কালচার এটা 12-13 বছরের গল্প নয়, এটা একদম বাম আমলে পার্টিগত ভাবে এটা নেওয়া হতো, এখন ইন্ডিভিজুয়ালি নেওয়া হয়, এই অভিযোগটা কিন্তু উঠেছে। আমি প্রথমে একটা মেনশন করছি যে সেটা হচ্ছে যে বিজেপি তৃণমূল এই মঞ্চে লড়াইটা বেশি নেওয়া হয় ভালো, কারণ লড়াই কোনো নেই, দিল্লিতে কোনো লড়াই নেই, বোঝাপড়ার একটা এটা আপনাদের ভ্রান্ত ধারণা। আমরা 34 বছরে কিছু বুদ্ধদেব ভট্টাচার্য, আরে শুনুন, কিন্তু চুরির দায়ে কাউকে জেলে যেতে হয়। এই হট্টগোলের মধ্যে বিজেপির রমাপ্রসাদ বাবু কিছু একটা বলার চেষ্টা করছিলেন। আমি একটা কথাই বলতে চাইছি যে আমরা মেদিনীপুর জেলার মানুষ, মেদিনীপুর জেলায় দুটো ঘটনা খুব বিখ্যাত, যেটা নিয়ে তৃণমূল ক্ষমতায় এসছে। নন্দীগ্রাম নিতাই, কোনো গণহত্যার বিচার মানুষ পায়নি, নেতায়ের মানুষ কিন্তু বিচার পায়নি। তুমি তো বলছেন কোর্টে বিচার সবকে ছেড়ে দিয়েছে, সিপিএম এবং তৃণমূলের যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টে সবকে ছেড়ে দিয়েছে, কোনো বিচার হচ্ছে না। এটা আগে তো ওদের স্বীকার করতে হবে। সবকে ছেড়ে দিয়েছে। একটা প্রশ্ন, একটা প্রশ্ন, প্রশ্ন শুনুন, আমি প্রশ্ন করছি, আমার প্রশ্ন শুনুন। নন্দীগ্রাম তৃণমূলকে ক্ষমতা এনেছে, বিজেপি এখন নন্দীগ্রামের সেন্টিমেন্ট ভাগাভাগির চেষ্টা করছে কেন? নন্দীগ্রামের নায়ক ছিল বিজেপি অধিকারী, কোথায় ছিলেন? আর সবাই কোথায় ছিলেন? নন্দীগ্রামের নায়ক শুভেন্দু অধিকারী না থাকলে সেদিন নন্দীগ্রাম হতো না। তৃণমূলে যতদিন ছিলেন ততদিন চোর ছিলেন, বিজেপিতে গেছেন চোর নয়, ভিলেন ছিলেন, বিজেপিতে গিয়ে নায়ক হয়েছে। এটা তো পরিষ্কার হিসেব। চন্দন বাবু, আমার যেটা
প্রশ্ন সিম্পল, আপনি বিদ্যুৎজনদের একজন, একটু অসহায় লাগছে এই চেঁচামেচিতে। তো মেদিনীপুরে এবার লোকসভা ভোট হবে কিছুদিন বাদে, মেদিনীপুরের ইস্যু কি আমি তো বুঝতে পারছি না। আমি দুর্নীতি না কাটমানি না রাম মন্দির না কি? মেদিনীপুরের ইস্যু লক্ষ্মীর ভান্ডার হাজার। সৌরভ গাঙ্গুলি এ আমি করুক না। ব্যবসায়ী সমাজ বা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করছি। আমি বলবো সবাইকে, যারা আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিম মেদিনীপুরের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করুন। আজকে কংসাবতী ব্রিজের ওপর 25 টনের ওপর গাড়ি পেরোয় না, এবং তার জন্য সমস্ত মেটেরিয়ালের, বিল্ডিং মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে, সবকিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। আমার মনে হয় সেই দিকটা দৃষ্টিপাত করা দরকার। আর একটু আগে সৈফুল ভাই যেটা বললো যে ঘাটালের মাস্টার প্ল্যানটা কার্যকরী হওয়া দরকার, আমি ব্যক্তিগতভাবে গিয়ে দেখেছি, সেখানে বানভাসী মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে আছেন। এটা প্ল্যানের জন্য কর্ণপাত করে ক্ষমতা আনার জন্য আজকে বিজেপি করছে না, খাবার জন্য সাংসদ এই রাজনীতির ঊর্ধ্বে উঠে মেদিনীপুরের জন্য চিন্তা করুন। মেদিনীপুর আগে যে স্থান ছিল সেই রকম শীর্ষ স্থানে যেন আছে, এটা আমরা সবাইকার বলছিলেন, বলুন। দেখুন চন্দনবাবু যেটা বললেন, মোহাম্মদ সৈফুল কি বলবে? দুয়ারে সরকারে নিজে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করছে। দেবের 30%টা কি? 30% কমিশন ওনার লোকজনদের দেবেন না, ঠিক ওনার লোকজনদের। আপনারা তো সংবাদ মাধ্যম যেটা পরিবেশন করেছেন প্রত্যেকে কণ্ঠস্বর নাকি আপনারা যাচাই করেননি, এটাই তো আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন। শুভেন্দু অধিকারী আচ্ছা, আমাদের সংসারে নাক গলাতে হবে না, কংগ্রেস সামলাও। শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছে, এরপরে হারিয়ে যাবে। তোমরা সংসার গোছাও। কালকে আপনারা তিনি মন্ত্রী করেছিলেন কেন 2016 সালে? তোমরা নিজেদের সংসার গোছাও। চুরি করার জন্য তৃণমূল কংগ্রেস এসেছে। আসল প্রশ্নটা উত্তর পাওয়া গেল না যে 30% দেবের কি এই কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে। তারপর 30% দেবের কি, সেটা প্রধান সিনেমাটা দেখলে সবাই উত্তর পেয়ে যাবেন। এর উত্তর এখানে আমি দিচ্ছি না, প্রধান সিনেমাটা দেখবেন, দেব উত্তর দিয়েছে ওখানে আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার প্রত্যাশা, আমার ছাত্র জীবনে মেদিনীপুর একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে, এই 12 বছরে একটা বিশ্ববিদ্যালয় হোক। মাতৃমা হয়েছে আমার প্রত্যাশা অনুদান ভুলে যান। দেবরা সুপার স্পেশালিটি হয়েছে, ভট্টাচার্যের হাত ধরে শালবনী সুপার স্পেশালিটি হয়েছে। একটা কথা বলতে দিন, তোমার সময় আমি একটা কথা বলি। 15 বছর আগে আমি করতে পারবো না। একটা মেডিকেল কলেজ আমরা করেছি, আরো মেদিনীপুর মানুষ প্রচন্ড লোড ওখানে, আরো একটা মেডিকেল কলেজ হোক, সকলের কর্মসংস্থান হোক। একটা প্রশ্ন শুধু তৃণমূল প্রতিনিধির কাছে, অভিজ্ঞতা থেকে, মুকুল বাবু এসেছেন বিজেপি থেকে ফিরে, স্বাগত। রাজীব ব্যানার্জি এসেছেন বিজেপি থেকে ফিরে, স্বাগত। শুভেন্দু এলে কি করবেন? শুভেন্দু যদি ফিরে আসেন কি করবেন? বলুন, 34 বছরে পশ্চিম মেদিনীপুর থেকে সিপিএম কটা চাকরি দিয়েছে হিসেব দিতে পারবেন? এমন টাকা নিয়ে চাকরি দিয়েছেন, দলের কর্মীদের বাদ দিয়েছেন, যারা টাকা দিয়েছেন তাদের চাকরি দিয়েছেন। সরকার থেকে চলে যাওয়ার সময় নথিপত্র পুড়িয়ে দিয়ে গেছেন। যাতে সামনে না আসে, চ্যালেঞ্জ হাত দিয়ে বলুন যে কতগুলো চাকরি পশ্চিম মেদিনীপুর থেকে দিয়েছিলেন। তৃণমূল করুন এমন কিছু বলতে চাই। যাদের বাড়িতে মেদিনীপুর জেলায় এসএসসি টেটের মাধ্যমে চাকরি হয়নি, গ্রামে গঞ্জে সার্ভে করে দেখুন, আই ক্যান চ্যালেঞ্জ ইট। মেদিনীপুর জেলায় যতগুলো ব্লক আছে এবং যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে, 21টা ব্লক, সবচেয়ে বেশি, সেটা আমি জানি, সবচেয়ে বেশি প্রসূতি মানে বাচ্চা হয় কেশপুর হসপিটালে। কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কেশপুর হসপিটালে কোনো গাইনো ডাক্তার নাই। তোমার জোট সঙ্গীকে জিজ্ঞেস করো, সমস্ত কিছু তোমার জোট সঙ্গীকে জিজ্ঞেস করো। 15 বছর আগে কেশপুর হসপিটালে গরু বসা থাকতো, এখন গাইনোর ডাক্তার নেই। আরে রমা প্রসাদ বাবু, আমি একটা কথাই বলবো, উন্নয়ন অবশ্যই হবে। 80-র দশকে একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে উত্তপ্ত কাশ্মীরকে শান্ত করা হোক, সেদিনের সরকার শুনেনি। আজকে আমরা বলছি, সন্দেশখালি বলছে যে শান্ত করা হোক, সন্দেশখালি বাংলায় ছড়িয়ে যাবে, আর বাংলা সেদিন অশান্ত হবে। বাংলার মারা জবাব দেবেন, তারা 500 টাকার ভাতা চান না, তারা বাংলায় সম্মান চান, তারা তার সহনশীলতাহানি চান না, তারা শীলতাহানি চান না। একে অন্যকে অনুষ্ঠান একদম অন্তিম পর্যায়ে, এবারের রাউন্ড 1 মিনিটের রাউন্ড, প্রত্যেক বক্তা 1 মিনিট বলার সুযোগ পাবেন। রাউন্ড আপ,
কিন্তু দয়া করে একে অপরকে কাটবেন না। পিউ, সেই অনুরোধ নিয়ে রমাপ্রসাদ বাবুর কাছে যাব, সময় এবার 1 মিনিট। দেখুন, একটা কথাই বলবো, কেন্দ্রের এবং রাজ্যের সরকার পশ্চিমবাংলায় এক হোক, ডবল ইঞ্জিন সরকার আসুক, এখানে বিজেপির দুটো সরকার একসঙ্গে কাজ করবে। দীর্ঘ 50 বছর কিন্তু পশ্চিমবাংলায় সরকার, কেন্দ্রীয় সরকারের বিরোধী সরকার চলেছে। তাই পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব, একবার পরীক্ষা করুন একসঙ্গে, এখানে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার দিন, দেখবেন কোনো উন্নয়নের ব্যাপারে আপনাদের কথা বলতে হবে না, সব কথাই বিজেপি সুন্দর করে বলবে। আর শ্রীরাম বলেন, জয় শ্রীরাম আমাদের মনের ডাক। আমরা সবাইকে অনুরোধ করব, আসুন, অযোধ্যার ট্রেন দিচ্ছে সরকার, আপনারা অযোধ্যার ট্রেনে দর্শন, শ্রীরামকে দর্শন করুন এবং আগামী দিন মোদীকে ভোট দিয়ে ভারতবর্ষ পরাক্রমশালী, ভারতবর্ষ বিশ্বে কথা বলতে পারে, ভারতবর্ষ মিউ মিউ করে না, ভারতবর্ষ দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে চোখ তুলে কথা বলতে পারে, ভারতবর্ষ চীনকে তাগদা দিতে পারে, ভারতবর্ষ ভোটের প্রচার করলেন। অপূর্ব বাবু, সময় 1 মিনিট, শেষ হয়ে গেছে সময়, সময় শেষ, কথা বলতে পারে, ভোটের প্রচার শেষ। রমাপ্রসাদ বাবু, রমাপ্রসাদ বাবু, ভারতবর্ষ ভোটের প্রচার শেষ। অপূর্ব বাবু, সময় 1 পশ্চিম মিনিট। মেদিনীপুরের সাধারণ অবহেলিত মানুষের দিক থেকে প্রতিনিধি হিসেবে আমি বলছি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, এটা বাংলা একটা প্রবাদ আছে। এই যেখানে পঞ্চায়েতে আছেন সদস্য হোক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, যেই দলেরই সদস্য হোক না কেন, প্রতিজনের মধ্যে এই কাটমানির কিন্তু অসুস্থ প্রতিযোগিতা চলছে এই বাংলাতে। বাংলা ছাড়ুন, এই মেদিনীপুর জেলা সম্পর্কে আমি বলতে পারি, যার খবর সঠিকভাবে সঠিক সময় কিন্তু গঙ্গার ওই পাড়ে পৌঁছয় না, তার ফলে এখানটা অবহেলিতই রয়ে যায়। এবং এই অবহেলার জন্য, এই সুযোগের জন্য কারো এখানে ওয়াচ নেই, বলার মতো মুখ নেই, এখানে হাত তোলার মতো কেউ নেই। এর আগেও দেখেছেন, মেরে দেয়, কেটে দেয়, এখানে ধমকানো চমকানো চিরদিনই আছে, কিন্তু এর প্রতিবিধান কিছু নেই। সেটা সিপিএম এর সময় ছিল, থানায় এফআইআর হতো না লোকাল কমিটির পারমিশন ছাড়া, এখনো তাই। আপনি জানেন না, এই কোতোয়ালি পিএসএ গত বছর 89,156(3) মানে কোর্ট কমপ্লেন করে এফআইআর করতে হয়েছে। লোক এসে ধর্ণা দিয়ে বসে থাকে, এফআইআর করতে পারে না, শুধু কোতোয়ালি পিএসএ। তাহলে কিভাবে বঞ্চিত হয় আপনারা বুঝুন। সময় শেষ, 1 মিনিট। সাইফুল, মেদিনীপুর খুব কষ্টের মধ্যেই আছে। আপনারা লক্ষ্য করবেন, মেদিনীপুরের বহু মানুষ ট্রেনের টিকিট কেটে ভেলোরে, ব্যাঙ্গালোরে, চেন্নাই চিকিৎসার জন্য যাচ্ছে, কারণ তারা মেদিনীপুরে সেই পরিষেবাটা পাচ্ছে না, এবং তারা কলকাতা থেকেও সেই অর্থে ভরসা করতে পারছে না, কারণ মেদিনীপুর থেকে সবাই অস্বীকার করার কেউ জায়গা নাই। মেদিনীপুর থেকে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, পড়াশোনার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে। বেকার যুবকরা খুবই কষ্টের মধ্যে আছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, একটা গ্র্যাজুয়েশন পার্ট মাস্টার ডিগ্রি ছেলেরা আজকে টোটো চালাচ্ছে, টোটো চালিয়ে তাদের দিন যাপন করতে হচ্ছে, তাদের মা বোনেদের সোনা গয়না বন্ধক দিয়ে তারা টোটো কিনে টোটো চালাচ্ছে, এবং এই টোটোতে মেদিনীপুর শহর ভরে গিয়েছে। টোটো চালানো অপরাধ নয়। তৃণমূলের নেতারা কাটমানি নিয়ে হাই রাইজ বিল্ডিংকে করতে দিচ্ছে 1 ফুটও না ছেড়ে। আপনারা যখন ঘুরবেন মেদিনীপুর শহরে দেখতে পাবেন 10 তলা 12 তলা বিল্ডিং উঠে গেছে, 1 ফুট ছাড়া নাই, রাস্তার দিকে বরঞ্চ ঢুকে গেছে। এগুলো করতে পারছে কোন সাহসে? প্রশাসন যাদের আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে একে অপরকে চোর বলে তো এড়িয়ে গেলে হবে না, পকেটে টাকা ঢুকাবো। নির্মল চক্রবর্তী, প্রথমেই যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে, আমি আপনাদের মঞ্চ থেকেই বলছি, আমি গর্বিত যে আমি মেদিনীপুরের ছেলে। এটা আমার কাছে গর্ব, আমার মাতৃভূমিকে আমি প্রণাম জানাই। প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি মূর্খরা যারা নিজেদেরকে সনাতন সনাতন বলে কান ভারী করে একটা স্লোগান, যেটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করে। আমার বাড়িতে মা কালীর মন্দির আছে, আমার মা 98 সাল থেকে কাউন্সিলর, আমার বাড়ির দোতলা পর্যন্ত হিন্দু মুসলিম খ্রিস্টানের অবাধ বিচরণ ছিল, কারণ আমাদের যেটা বাবা মা শিখিয়েছে, যে শিক্ষা দিয়েছে, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, আমরা সেই বিচারে চলি। আর রাম নাম নেওয়ার আগে আমরা মৈথিলি মায়ের নাম উচ্চারণ করি, তাই আমরা বলি জয় সিয়ারাম, গর্ব করে বলি, আজও বলি, আগামী দিনেও বলবো, আমরা বলি জয় সিয়ারাম। আর যে ট্রেনের কথা উনি বলছেন না, যে ট্রেন দিচ্ছে কেন্দ্রীয় সরকার অযোধ্যা যাওয়ার জন্যে, ওনারা ট্রেন দেবেন, রেলে চাকরি দেবেন না। ওনারা ধর্মের পর্দা মানুষের সামনে রেখে বেকারত্বের হার বাড়িয়ে যাবে দিনের পর দিন। আর যে কংগ্রেসের কাউন্সিলর মেদিনীপুরের কথা বলছেন না, উনি নিজে একজন কাউন্সিলর, উনি নিজে প্রশাসনিক পদে আছেন।
যে ব্যাপারে উনি একটু আগে প্রসঙ্গটা তুলেছিলেন তাতে ওনার দায় উনি এড়িয়ে যাবেন? উনি মানুষ দ্বারা নির্বাচিত কাউন্সিলর, ওনার দায় নেই? উনি 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 নিজে দায়িত্ব নিয়ে সরকারিভাবে কেস করতে পারেননি, পারবেন না, কারণ উনিও যুক্ত আছেন এই বিষয়ে। কাউন্টার করা যাবে না, কাউন্টার করা যাবে না, কাউন্টার করা যাবে না, কেটে দেবেন। কাউন্টার করা যাবে না। বলুন বলুন। নেতাদের যারা আজকে উপস্থিত আছেন তাদের কাছে আবেদন একজন সাধারণ নাগরিক হিসেবে যে ভোটকে কেন্দ্র করে যেন মারামারি খুনোখুনি না হয়, রক্ত গঙ্গা যাতে না বয়, সবাইকে অনুরোধ যাতে আপনারা এটা রক্ষা করেন, ভোটটা শান্তিপূর্ণভাবেই হোক এবং উন্নয়নের চিন্তা করুন। আর এই যেটা ব্রিজের কথা বললাম কংসাবতী ব্রিজের ওপর, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব, এবং ঘাটাল মাস্টার প্ল্যান সেটাও কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব। আমাদের আগামী দিনে দেখতে পাই মেদিনীপুর যেন আবার উন্নতির শিখরে আহরণ করে। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তৈরি করা সরকারের কাজ না। হাজার হাজার বছর ধরে যে যার ধর্ম সে পালন করবে, কেউ কারো বিশ্বাসের উপর আঘাত করবে না। মন্দির তৈরিটা সরকারের কাজ বলে দাবি করলে এটা ভুল হচ্ছে। এই জায়গায় কথা ছিল নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, জিনিসপত্রের দাম কমাবে, ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সে কথা রাখেননি, 18 কোটি বেকারের চাকরি দেননি। 444 টাকার গ্যাসের সিলিন্ডার 1000 টাকা হয়েছে, 36 টাকার ডিজেল 100 টাকা ছুঁয়ে গেছে। কথা রাখেনি নরেন্দ্র মোদী, দেশের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণিত হয়েছে। আর বলতে চাই এ রাজ্যে চাকরিগুলো চুরি হয়ে যাচ্ছে। আমরা শুধু চাই বেকার যুবরা চাকরি পাক, আর গ্রামে 100 দিনের কাজ থেকে আবাস যোজনা যে টাকা চুরি হচ্ছে, সর্বত্র যেভাবে দুর্নীতি চুরি হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে নানানভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শুরুতে সেই যদি পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে এত দুর্নীতি এত চুরি হতো না। গোটা বাংলাকে উন্নয়নের সঙ্গে আমাদেরও শেষ করতে হবে দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। দেখুন, কাটমানি ভোটের ইস্যু অলরেডি হয়ে গেছে, কিন্তু কাটমানি যেন সংস্কৃতিতে পরিণত না হয়। বাংলার সংস্কৃতিতে গর্ব করার মতো আরো অনেক কিছু রয়েছে। চলুন বিতর্ক আজ এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো শহরে। নমস্কার।